আমাদের এই গল্পের নাম ছায়ার অন্তর্দাহ। ঢাকার রোজকার ব্যস্ত শহরে, যেখানে গাড়ির হর্ন আর মানুষের কোলাহল দিনের শব্দ হয়ে ওঠে, রফিক আর নীলা তাদের ছোট্ট জীবনে এক ধরনের প্রশান্তি খুঁজে পেতেন। রফিক একজন মধ্যবিত্ত কর্মচারী, তাঁর দায়িত্বপূর্ণ জীবনের বাইরে প্রকৃতি আর প্রাণীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। তাঁর স্ত্রী নীলা, যার হাসিতে যেন রোদের আলোর স্পর্শ মেলে, ছিলেন এক সহজ সরল মনের মানুষ। তাদের দিন কাটত সাদামাটা সুখের মুহূর্ত নিয়ে, রফিকের টবে লাগানো ছোট্ট বাগানে নতুন ফুল ফোটা, বা বিকেলে চায়ের কাপে গল্পের লহর। একদিন অফিস থেকে ফেরার পথে রফিক দেখতে পেলেন রাস্তায় একটি কালো বেড়াল অসহায়ভাবে পড়ে আছে। তার শরীরটি ক্লান্ত, চোখগুলো ভয় আর যন্ত্রণায় ভরা। প্রাণীটির প্রতি রফিকের মায়া হল। তিনি কাছে গিয়ে দেখলেন বেড়ালটির পায়ে চোট লেগেছে। রাস্তায় মানুষের ভিড়ে কেউই তার দিকে মনোযোগ দিচ্ছিল না। রফিক আর নিজের ভালোবাসার তাগিদ সামলাতে পারলেন না, বেড়ালটিকে সাবধানে তুলে নিয়ে এলেন বাড়ি। নীলা প্রথমে একটু অবাক হয়েছিলেন, কারণ এই ধরনের আকস্মিক অতিথি তাঁর অভ্যস্ত জীবনে নতুন কিছু। কিন্তু তাঁর দয়ালু হৃদয় বেড়ালটিকে সহজেই সাদরে গ্রহণ করল। বেড়ালটির দেখভাল করার জন্য তিনি একটি ছোট্ট জায়গা ঠিক করলেন, আর তাঁর স্বামীকে সাহায্য করতে শুরু করলেন তার ক্ষত সারিয়ে তোলার কাজে। বেড়ালটির নাম রাখা হল কালা। কালো রঙের এই প্রাণীটি যেন ধীরে ধীরে তাদের সংসারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। প্রথম দিকে কালাকে ঘিরে এক ধরনের উষ্ণতা আর মমতা ছড়িয়ে পড়েছিল। রফিক যেন তার যত্ন নেওয়ার মধ্যে নতুন করে জীবনের মানে খুঁজে পেলেন। প্রতিদিন রাতে তিনি কালার সঙ্গে কিছুটা সময় কাটাতেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে রফিকের মনে কিছু অস্বস্তি জমতে শুরু করল। তার মনে হতে লাগল কালার চোখ দুটি যেন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার দৃষ্টি ভেদ করতে চায় রফিকের আত্মার গভীরেও। নীলা বিষয়টি গুরুত্ব দিলেন না। তিনি মনে করলেন এটি রফিকের ক্লান্তি বা মানসিক অবসাদের ফল। কিন্তু রফিক কালার চলাফেরা এবং আচরণে এক ধরনের অদ্ভুত রহস্য দেখতে পেলেন। কখনো মাঝরাতে ঘরের কোণে অন্ধকারে কালার চোখ জ্বলে উঠতে দেখতেন, যা তাকে এক অজানা শঙ্কায় ভরিয়ে তুলত। এইভাবেই তাদের শান্ত জীবন ধীরে ধীরে অস্বাভাবিকতার আবরণে ঢাকা পড়তে থাকল। নীলা হয়তো তখনও বুঝতে পারেননি, কিন্তু রফিক যেন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন, এক অধ্যায় যা তাদের জীবনের গতিপথ একেবারে বদলে দেবে। বাড়িতে কালা তার জায়গা করে নিতে খুব একটা সময় নেয়নি। নীলা প্রাণীটিকে সন্তানের মতো দেখে রাখতেন। তার যত্নে বেড়ালটি তার আগের আঘাত থেকে সেরে উঠল এবং বাড়ির প্রতিটি কোণে অবাধে ঘুরে বেড়াতে শুরু করল। রফিক প্রথম দিকে এটি দেখে খুশি ছিলেন, কিন্তু অল্পদিনের মধ্যেই কালার আচরণে এমন কিছু বিষয় তিনি লক্ষ্য করলেন যা তাকে অস্বস্তিতে ফেলে দিল। রাতে যখন ঘরের সমস্ত আলো নিভে যেত, তখন কালার চোখ দুটি যেন অন্ধকারে লাল প্রদীপের মতো জ্বলজ্বল করত। সে এক কোণে চুপচাপ বসে থাকত এবং রফিকের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকত। এই অস্বাভাবিক আচরণ ধীরে ধীরে রফিকের মনের গভীরে আতঙ্কের জন্ম দেয়। রাতে শুতে যাওয়ার পরও তাঁর মনে হতো কালা যেন তাঁকে নিরবচ্ছিন্নভাবে অনুসরণ করছে। একদিন গভীর রাতে রফিক স্বপ্ন দেখে ঘুম ভেঙে ওঠেন এবং তাঁর চোখে কালার সেই জ্বলজ্বলে দৃষ্টি। তাঁর বুকের মধ্যে যেন শূন্যতা এবং শীতল শ্বাস জমে যাচ্ছিল। নীলা এই সবকিছুই স্বাভাবিক বলে উড়িয়ে দিতেন। তাঁর মতে এটি শুধু রফিকের ক্লান্ত মন এবং অতিরিক্ত চিন্তার ফল। কিন্তু রফিক ঠিকই বুঝতে পারছিলেন কালার উপস্থিতি তাঁর জীবনে এক অজানা প্রভাব ফেলতে শুরু করেছে। তাঁর কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং মানুষজনের সঙ্গে কথাবার্তাও সীমিত হয়ে আসে। তাঁর ক্রোধ হঠাৎ হঠাৎ অসংলগ্ন হয়ে উঠত। একদিন সন্ধ্যায় রফিক বাড়ি ফিরলেন এবং নীলাকে অবাক করে দিয়ে বললেন তিনি একটি মদের বোতল আনছেন। নীলা প্রথমে ভেবেছিলেন এটি শুধু একদিনের জন্য, হয়তো কোনো বন্ধুর সঙ্গে দেখা করার পর এমনটা হয়েছে। কিন্তু এটি রফিকের অভ্যাসে পরিণত হতে বেশি সময় লাগেনি। রাতের পর রাত তিনি বোতল খুলে বসতেন এবং তাঁর ক্রোধ ও হতাশা যেন আরও গভীর হতে থাকত। নীলা তাঁর স্বামীকে এই পথ থেকে ফেরানোর চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই সফল হতে পারেন না। কালার চলাফেরা এবং তার জ্বলজ্বলে দৃষ্টি যেন রফিকের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। রফিকের স্বভাব শান্ত ও মৃদু থেকে ক্রমশ কঠোর হয়ে উঠল।
নীলার প্রতি তাঁর ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করল। ছোটখাটো বিষয়ে রাগারাগি এবং অভিযোগে ভরে উঠল তাঁদের দিন। তাঁদের সম্পর্কের সেই উষ্ণতা এবং মায়া যেন প্রতিদিন ক্ষয় হতে থাকল। রাতের অন্ধকারে কালার ছায়া ঘরে ঘরে ঘুরে বেড়াত, আর রফিকের মনকে জড়িয়ে ফেলত এক বিভীষিকাময় অনিশ্চয়তায়। এইভাবে কালার রহস্যময় উপস্থিতি, রফিকের ক্রোধ আর তাঁদের সম্পর্কের বিষাক্ত মোড়ে একটি অনিবার্য পরিণতির ছায়া ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। কালা এখন বাড়ির স্থায়ী বাসিন্দা। তার চলাফেরা আর আচরণ যেন অনেকটা মানুষের মতোই বুদ্ধিদীপ্ত হয়ে উঠেছিল। কিন্তু এই বেডালটির প্রতি রফিকের বিরক্তি ও অস্বস্তি দিনে দিনে বাড়ছিল। রাতের অন্ধকারে কালার লালচে চোখ যেন রফিককে আরও তাড়িয়ে বেড়াত। তার মনে হতো কালা শুধু তার দিকেই তাকিয়ে থাকে না, বরং তার প্রতিটি চিন্তা ও কাজ পর্যবেক্ষণ করছে। একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে রফিক ক্লান্ত আর বিষণ্ণ হয়ে পড়েন। তার মনের ভেতরে জমে থাকা চাপ আর ক্রোধ যেন অসহনীয় হয়ে উঠেছিল। নীলা তাকে চায়ের কাপ দিয়ে বললেন, আজ খুব চুপচাপ লাগছে তোমাকে। কালা কিন্তু সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছে। নীলার মুখের হাসি দেখে রফিকের ভেতরে এক মুহূর্তের জন্য শান্তির অনুভূতি এলেও কালার চোখের দিকে তাকাতেই তার ভেতরের সমস্ত সংযম ভেঙে পড়ল। কালা ঘরের এক কোণায় বসেছিল, তার লেজটা মেঝেতে ধীরে ধীরে ঘষছিল। হঠাৎ করেই রফিক সেই দৃষ্টিতে এক ধরনের অদ্ভুত শঙ্কা অনুভব করলেন। তার মনে হল কালা তাকে ব্যঙ্গ করছে, যেন তার সমস্ত দুর্বলতাকে প্রকাশ্যে তুলে ধরছে। রাগের বশে রফিক চিৎকার করে উঠলেন, এই বেডালটা আমাকে পাগল করে দিচ্ছে। রাগ সামলাতে না পেরে তিনি হাতের কাছে থাকা ছোট্ট কাঠের স্টুলটি তুলে নিয়ে কালার দিকে ছুড়ে মারলেন। কালা তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল এবং দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেল। সে তখন মাটিতে কাতরাচ্ছিল। নীলা এই দৃশ্য দেখে তাড়াহুড়ো করে ছুটে এলেন। তিনি রফিককে থামানোর চেষ্টা করলেন, তুমি এটা কি করছো? একটা নিরীহ প্রাণী, এর কি দোষ? কিন্তু রফিক তখন নিজের রাগে অন্ধ হয়ে গিয়েছিলেন। নীলার কথা কানেই তুললেন না। তার হাতে থাকা কাঠের স্টুলটি আরও শক্ত করে ধরে আবারও আঘাত করতে উদ্যত হন। নীলা এসে তাকে ধরে থামানোর চেষ্টা করেন, কিন্তু তার ক্রোধ এতটাই প্রবল ছিল যে তিনি তাকে সরিয়ে দিয়ে কালার দিকে এগিয়ে যান। এক পর্যায়ে আঘাতে কালার একটি চোখ চিরতরে নষ্ট হয়ে যায়। বিড়ালটি কাতরাতে কাতরাতে এক কোণায় গিয়ে আশ্রয় নিল। নীলা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ ভিজে উঠল, কিন্তু তিনি কিছু বললেন না। চুপচাপ কালাকে কোলে নিয়ে ঘরের অন্য পাশে চলে গেলেন। সেই রাত থেকে রফিক আর নীলার মধ্যে এক অদৃশ্য দেয়াল গড়ে উঠল। তাদের কথা কমে গেল। নীলা যখনই তার চোখে চোখ রাখতেন, রফিক তার ভেতরে অপরাধবোধ অনুভব করতেন। এরপর থেকে রফিক আরও বেশি মদ্যপানে ডুবে গেলেন। তার রাগ এবং দুঃখ একসঙ্গে তাকে এমন একটি গভীর অন্ধকারে ঠেলে দিল, যেখান থেকে ফেরার পথ যেন তিনি আর খুঁজে পান না। তার মানসিক যন্ত্রণা তাকে দিন দিন আরও অস্থির করে তুলতে থাকল। কালার সেই আহত চোখ এবং তার নিঃশব্দ দৃষ্টি রফিকের মনে অপরাধের ছাপ একেবারে পুড়ে বসিয়ে দিল। রফিকের মধ্যে জমে থাকা অস্থিরতা আর ক্রোধের গভীরতা সেদিন চরম আকার ধারণ করল। সকাল থেকে তার মেজাজ ছিল চরম খারাপ। অফিসে কাজ নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছিল, যা তার মধ্যে চাপ তৈরি করেছিল। কিন্তু সেই চাপ আরও বেড়ে গেল যখন তিনি বাড়ি ফিরে দেখলেন কালা নীলার কাছাকাছি শুয়ে আছে, আর নীলা তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিচ্ছেন। রফিকের মনে হল কালা যেন ধীরে ধীরে তার জীবনের প্রতিটি সম্পর্ককে নিজের দখলে নিচ্ছে। সন্ধ্যার দিকে রফিক আর নীলা খেতে বসেছিলেন। কালা চুপচাপ এক কোণে বসেছিল। হঠাৎ করেই রফিকের মনে হল কালা তাকে ব্যঙ্গ করছে। তার চোখের সেই লালচে দৃষ্টি যেন তাকে কষ্ট দিয়ে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণ ছাড়াই রফিক তাঁর চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি চিৎকার করে বললেন, এই বেডালটা আমার জীবন ধ্বংস করে দিচ্ছে। আজ আমি এর শেষ করে দেব। নীলা ভয় পেয়ে তাঁকে থামানোর চেষ্টা করলেন। রফিক, তুমি কি পাগল হয়ে গেছ? এটা একটা নিরীহ প্রাণী, এর কি দোষ? কিন্তু রফিক তখন ক্রোধে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি হাতের কাছে থাকা ভারী এক লাঠি তুলে নিলেন এবং কালার দিকে তেড়ে গেলেন। কালা বুঝতে পেরে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু রফিক পিছিয়ে আসেননি।
এক আঘাতে বেড়ালটির পেছনের পা ভেঙে গেল। তার কণ্ঠে ব্যথার তীক্ষ্ণ চিৎকার ভরিয়ে দিল ঘর। নীলা এবার সামনে এসে রফিককে থামাতে চেষ্টা করলেন। তোমার জন্য আমি কি করছি, আর তুমি কিভাবে এমন একজন হও, তার কথা কোনোভাবেই রফিকের কানে গেল না। ঠিক এই মুহূর্তে একটি অনিচ্ছাকৃত ধাক্কায় নীলা ভারসাম্য হারিয়ে নিচের সিঁড়িতে পড়ে গেলেন। চিৎকার করে তিনি রফিককে সাহায্য করতে ডাকলেন, কিন্তু রফিক এতটাই ক্রোধে এবং হতবুদ্ধি অবস্থায় ছিলেন যে তিনি কিছুই করতে পারলেন না। নীলা মেঝেতে পড়ে নিস্তব্ধ হয়ে গেলেন। রফিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন। তার চোখের সামনে তার প্রিয় মানুষের ক্ষতিগ্রস্ত চেহারা ভেসে উঠল, এবং সে মুহূর্তে তার মধ্যে অপরাধবোধের ঢেউ বয়ে গেল। এই ঘটনার পর থেকে রফিকের মনস্তাত্ত্বিক যন্ত্রণা আরও বেড়ে গেল। কালা, যার শরীর ভাঙা কিন্তু দৃষ্টি আগের মতোই তীক্ষ্ণ ছিল, যেন রফিককে অহরহ তাড়া করে বেড়াচ্ছিল। বেড়ালটি রফিকের প্রতিটি মুহূর্তে তার ভেতরের অন্ধকার আর অপরাধবোধকে প্রকাশ করত। রফিকের মনে হল কালার উপস্থিতি কেবল তার মানসিক ব্যথাকেই বাড়িয়ে তোলে। তার স্বপ্নগুলো আরও অদ্ভুত হয়ে উঠতে শুরু করল। একবার এক রাতে তিনি স্বপ্নে দেখলেন কালার জলজলে চোখ তাকে টেনে নিচ্ছে এক গভীর অন্ধকারে, যেখানে তিনি আর বেরোতে পারছেন না। রফিক আর জানতেন না তিনি কিভাবে এই অনিশ্চয়তা এবং ক্রোধ থেকে বেরিয়ে আসবেন। এই অবস্থায় রহস্যময় ঘটনা একের পর এক ঘটতে থাকল। বাড়ির আলো হঠাৎ নিভে যেত, ঘরের কোনায় কেউ যেন হাঁটার শব্দ করত, আর কালার উপস্থিতি যেন সবকিছুকে আরও ভয়াবহ করে তুলত। রফিক একদিন উপলব্ধি করলেন যে তিনি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। তার এই অবস্থা থেকে মুক্তি পাবার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। রফিকের জীবনের প্রতিটি মুহূর্ত এখন অপরাধবোধ আর অস্থিরতায় ভরা। তার মনের গভীরে জমে থাকা পাপের স্মৃতি তাকে প্রতিনিয়ত গ্রাস করতে থাকে। নীলার মর্মান্তিক পরিণতি আর কালার প্রতি নির্মমতায় তার ভেতরে এক ধরনের অস্থির অশান্তি তৈরি হয়। তবু নিজের অপরাধ ঢাকতে তিনি বদ্ধপরিকর। নীলার নিখোঁজ হওয়ার বিষয়ে প্রতিবেশীরা প্রশ্ন তুললেও রফিক তাঁদের মিথ্যা বলেই শান্ত করেন। তিনি বলেন, নীলা কিছুদিনের জন্য আত্মীয়ের বাড়ি গেছে, তবে তার ভেতরের শূন্যতা আর অপরাধের ভার প্রতিদিন স্পষ্ট হতে থাকে। ঘরের কোণে কালা তীক্ষ্ণ চোখে তাকে যেন সর্বক্ষণ নজরে রাখে। আর কালার সেই দৃষ্টিতে রফিক অনুভব করেন এমন কিছু যা তাকে আরও কষ্ট দেয়। নীলার দেহটি গোপন করার জন্য রফিক সাওয়ারের এক কোণে একটি গর্ত খোঁড়েন। সেই গর্তে দেহটি রেখে ইট আর সিমেন্ট দিয়ে দেয়াল বন্ধ করে দেন। তিনি নিশ্চিত হন যে এই কাজের কোনো চিহ্ন থাকবে না। প্রথম কিছুদিন রফিক যেন নিজের কৃতকর্মকে সামাল দিতে পারছিলেন। তার মনে হয়েছিল তিনি সফলভাবে সব গোপন রেখেছেন। কিন্তু রাতগুলো ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করল। মাঝরাতে ঘুম ভেঙে রফিক শুনতে পান ফিসফিসানি, কেউ যেন তার নাম ধরে ডাকছে। তার মনে হয় বাড়ির দেয়ালের ভেতর কেউ হাঁটছে। তিনি আতঙ্কিত হন, কিন্তু কাউকে কিছু বোঝাতে পারেন না। একদিন স্থানীয় এক প্রতিবেশী নীলার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পুলিশের কাছে অভিযোগ পৌঁছে যায়। একদল পুলিশ রফিকের বাড়িতে আসে তল্লাশির জন্য। রফিক প্রথমে নিজের উপর পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি নিশ্চিত ছিলেন যে কেউ তার গোপন রহস্য উদ্ঘাটন করতে পারবে না। কিন্তু তল্লাশির সময় কালা আচমকা জোরে চিৎকার করতে শুরু করে। তার কর্কশ আওয়াজ বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। কালা সাওয়ারের দিকে হাঁটতে থাকে, আর তার এই আচরণ দেখে পুলিশ সেই দিকেই অনুসরণ করে। পুলিশরা দেয়ালটি ভেঙে ফেলে এবং যা বেরিয়ে আসে তা রফিকের জীবনের শেষ সত্য প্রকাশ করে। নীলার মৃতদেহ, যা পচন ধরেছে, এবং সেই সঙ্গে কালা, যেন সবকিছু প্রকাশ করতে দাঁড়িয়ে আছে। কালার তীক্ষ্ণ চোখ আর নিস্তব্ধ দৃষ্টি সারা ঘরে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে দেয়। রফিক সেদিন ভেঙে পড়েন। তিনি কোনো কথা বলতে পারেন না। তার মনোযোগ আটকে থাকে কালার দিকে। পুলিশের হাত ধরে বের হওয়ার সময়ও তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, কালা কি সত্যিই একটা সাধারণ বেড়াল, নাকি তার পাপের প্রতিচ্ছবি? রফিক ভেবেছিলেন নীলার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আর তার দেহ গোপন করে তিনি সমস্ত সমস্যার সমাধান করে ফেলেছেন। কিন্তু বাস্তবতা তাকে ভিন্ন পথে চালিত করতে শুরু করল। কিছুদিনের মধ্যেই রফিক অনুভব করতে থাকেন যে তার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে।
রাতের অন্ধকারে যখন তিনি ঘুমানোর চেষ্টা করতেন, নীলার মুখ তাঁর স্বপ্নে ভেসে উঠত। তার হাসি, তার নরম কথা, এমনকি তার স্পর্শ, সবকিছু এতটাই বাস্তব মনে হতো যে ঘুম থেকে উঠে রফিক আতঙ্কে কেঁপে উঠতেন। এক রাতে স্বপ্নে নীলা তাঁর দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, রফিক, তুমি কিভাবে পারলে আমাকে এরকম ফেলে দিতে? নীলা তাঁর গলা জড়িয়ে ধরতেই রফিকের মনে হল যেন তাঁর শ্বাস আটকে আসছে। ঘুম ভেঙে রফিক চিৎকার করে উঠলেন। ঘরের মধ্যে অন্ধকারের ভেতর কালা একটি কোণে বসে তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। সেই দৃষ্টি যেন বলছিল, তোমার পাপ থেকে তুমি পালাতে পারবে না। রফিক এখন দিনের বেলাতেও নীলার উপস্থিতি অনুভব করতে শুরু করলেন। কাজের ফাঁকে তার মনে হতো নীলা তার পেছনে দাঁড়িয়ে আছেন। একবার তিনি আয়নার দিকে তাকিয়ে দেখেন, তার পেছনে নীলার ছায়ার মতো কিছু দেখতে পাচ্ছেন। কিন্তু আয়নার দিকে ভালোভাবে তাকানোর আগেই সেই ছায়া মিলিয়ে যায়। এদিকে প্রতিবেশীরা নীলার অনুপস্থিতি নিয়ে ক্রমশ সন্দেহ করতে শুরু করে। কেউ কেউ রফিককে প্রশ্ন করেন, ভাই, ভাবিকে তো অনেকদিন ধরে দেখছি না, উনি কোথায় আছেন? রফিক খুব সাবধানে তৈরি করা মিথ্যা গল্প শোনান, নীলা তাঁর আত্মীয়ের বাড়িতে আছেন। সামান্য কাজ থাকায় যেতে হয়েছে, কিন্তু তার কণ্ঠের অনিশ্চয়তা আর চেহারার ক্লান্তি দেখে কেউই পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিল না। এমনকি এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ বলল, নীলার কোনো খবর নেই, এটা অদ্ভুত। কেউ আবার চুপচাপ রফিকের বাড়ির দিকে তাকিয়ে থাকতে শুরু করল। প্রতিটি সন্দেহভাজন চাহনি রফিককে আরও গভীর মানসিক যন্ত্রণায় ফেলে দিচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন তার মন যেন তার নিজের শত্রুতে পরিণত হয়েছে। দিন যতই কাটছিল, নীলার উপস্থিতি তার স্বপ্ন আর দুঃস্বপ্নে আরও বেশি করে প্রকট হয়ে উঠছিল। রফিকের মনে হতো তিনি কোথাও একটা বন্দী হয়ে আছেন। তার অপরাধবোধ তাকে এমন এক অন্ধকার গহ্বরে টেনে নিয়ে যাচ্ছিল, যেখানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করাও তার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। কালা, যে এখনও রফিকের বাড়িতে রয়েছে, দিন দিন আরও অদ্ভুত আচরণ করতে শুরু করে। রফিকের মনে হয় বেড়ালটি যেন তার প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কালার তীক্ষ্ণ চোখ এবং নীরবতায় এমন এক অস্বস্তি সৃষ্টি হয় যা রফিককে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তার মনে হতে থাকে কালা যেন তার গোপন পাপের সাক্ষী এবং এটি অন্য কারো কাছে ফাঁস করার জন্য অপেক্ষা করছে। বেড়ালটি কখনো কখনো ঘরের এমন জায়গায় চুপ করে বসে থাকে যেখান থেকে রফিক তাকে এড়াতে চান। সে রফিকের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন তার সমস্ত চিন্তা পড়তে পারছে। একদিন রাতে ঘরের আলো নিভিয়ে শুতে যাওয়ার সময় রফিক শুনতে পেলেন একটি বিচিত্র শব্দ। শব্দটি যেন কালার খসখসে পায়ের শব্দ। তার মনে হল কালা যেন তাকে ঘুমাতে দিচ্ছে না। আলো জ্বালিয়ে তাকাতে দেখলেন কালা ঠিক তার খাটের পায়ের কাছে বসে আছে, অন্ধকারে তার চোখ দুটি জ্বলজ্বল করছে। এই সমস্ত ঘটনাগুলো রফিকের মানসিক অবস্থাকে আরও দুর্বল করে তুলল। তার দিনের কাজগুলোতে মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়ল। তিনি সারাক্ষণ এক অদ্ভুত উত্তেজনা এবং ভয়ে কাটাতে থাকলেন। এদিকে প্রতিবেশীরা তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে শুরু করল। কিছু প্রতিবেশী তার বাড়ি থেকে দূরে থাকতে শুরু করল। তারা ফিসিস করে বলাবলি করত, রফিকের বাড়ির ভেতর যেন কিছু একটা ঠিক নেই। আত্মীয় স্বজনও আগের মতো আসা যাওয়া বন্ধ করে দিল। রফিক যখনই রাস্তায় বের হতেন, আশেপাশের মানুষজনের কৌতূহলী এবং সন্দেহজনক চোখে তাকে অস্বস্তি বোধ করত। একদিন এলাকার একজন প্রবীণ ব্যক্তি রফিককে সরাসরি জিজ্ঞাসা করলেন, ভাই, নীলাকে অনেকদিন ধরেই দেখছি না, উনি কোথায়? রফিক এর উত্তর দিতে গিয়ে জড়িয়ে পড়লেন। তিনি আবারও সেই মিথ্যা গল্প বললেন যে নীলা তাঁর আত্মীয়ের বাড়িতে রয়েছেন। কিন্তু তার কণ্ঠের অনিশ্চয়তা এবং চোখের অব্যক্ত ভয় তাকে আরও সন্দেহের মধ্যে ফেলল। কালার আচরণ এখন ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। বেড়ালটি মাঝে মাঝে দরজার কাছে গিয়ে চিৎকার করে যেন সে কিছু বলতে চায়। আবার কখনো সে এমন একটি জায়গায় বসে থাকে যেখান থেকে সে গোটা বাড়ি এবং রফিকের প্রতিটি কার্যকলাপ নজরে রাখতে পারে। রফিকের মনে হতে থাকে বেড়ালটি যেন তার অপরাধের প্রতিফলন এবং তার মাধ্যমে তার সমস্ত দোষ পৃথিবীর সামনে প্রকাশিত হতে পারে। গল্পের এই পর্যায়ে রফিক নিজেকে সমাজের চোখ এবং কালার অদ্ভুত প্রভাব থেকে মুক্ত করতে চান।
কিন্তু তার অপরাধবোধ এবং মানসিক বিপর্যয় তাকে ক্রমশ আরও গভীর অন্ধকারে ঠেলে দেয়। আশেপাশের মানুষের গুঞ্জন যেন তার মাথার ভেতরে আরও শোরগোল সৃষ্টি করে। এক সন্ধ্যায় যখন রফিক নিজের অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার আশায় একা বসেছিলেন, তখন তার দরজার নিচ দিয়ে একটি চিঠি গড়িয়ে আসে। চিঠিটি ছিল সাদামাটা খামে ভরা, কিন্তু এর ভেতরের লেখা যেন সরাসরি তার মনের মধ্যে আঘাত করল। চিঠির প্রথম লাইন পড়তেই রফিকের শরীর শীতল হয়ে গেল। তোমার পাপ চিরকাল লুকানো থাকবে না। তার চোখ স্থির হয়ে গেল। কারো কি সত্যিই জানা আছে যে তিনি কি করেছেন? কিন্তু কিভাবে? তার কাজের তো কোনো চিহ্ন নেই। চিঠির ভাষা এমনভাবে লেখা ছিল যেন লেখক তার জীবনের প্রতিটি গোপন বিষয় জানেন। সেখানে লেখা ছিল, নীলা কি এখনো তোমার পাশে শুয়ে আছে, নাকি সে এখনো সেই ঠান্ডা দেয়ালের মধ্যে বন্দী? এই কথাটি পড়ে রফিকের মাথায় যেন বজ্রাঘাত হল। চিঠিটি কে লিখেছে, কিভাবে এই কথা জানল, তিনি ভেবে পেলেন না। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল, হাত কাঁপতে লাগল। চিঠিটি হাতে নিয়ে রফিক চারপাশে তাকালেন। তার মনে হতে লাগল বাড়ির জানালার বাইরে কেউ তাকে দেখছে। তিনি দরজা খুলে বাইরে তাকালেন, কিন্তু অন্ধকার গলিতে কাউকেই দেখা গেল না। বাড়ির আশেপাশে তিনি কিছুক্ষণ হাঁটলেন, কিন্তু সন্দেহজনক কিছু খুঁজে পেলেন না। চিঠির প্রতিটি শব্দ যেন তার মনের মধ্যে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি করল। তিনি রাতে ঘুমাতে পারছিলেন না। বারবার সেই কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। তিনি এবার চিঠির উৎস খুঁজতে চেষ্টা করলেন। কারা তার বাড়ির এত কাছে এসে এই বার্তা রেখে যেতে পারল? দিনের পর দিন তিনি এই রহস্য নিয়ে ভাবতে থাকেন। তিনি তার আশপাশের মানুষজনকে সন্দেহ করা শুরু করেন। প্রতিবেশীদের দিকে তাকিয়ে তার মনে হয় তাদের মধ্যে কেউ হয়তো তার গোপন বিষয় জানে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়েও তার মনে সন্দেহ বাসা বাঁধে। চিঠিটি যেন কালার উপস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। বেড়ালটি এবার আর শুধু নজর রাখে না, মাঝে মাঝে তার অদ্ভুত আচরণ রফিককে আরও আতঙ্কিত করে তোলে। একদিন কালা সেই চিঠিটি মুখে নিয়ে মেঝেতে ফেলে দিল। রফিক চমকে গেলেন। মনে হল বেড়ালটি যেন বলতে চাইছে, তোমার পাপের ভার আমাকে ছেড়ে যাবে না। রফিক এবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার মনে হয় চারপাশের প্রতিটি মানুষ এবং প্রাণী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার মনে হতে শুরু করে যে কেউ বা কিছু তাকে একঘরে করার চেষ্টা করছে, যেন তার সমস্ত দোষ প্রকাশ্যে ফাঁস হয়ে যায়। চিঠির রহস্য এবং তার অপরাধবোধ তাকে মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে থাকে। রফিকের দিনগুলো কাটছিল আতঙ্ক, অপরাধবোধ আর এক ধরনের অস্পষ্ট শূন্যতায়। কিন্তু একদিন সকালে তিনি লক্ষ্য করলেন কালা বাড়িতে নেই। বেড়ালটি যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। প্রথমে রফিক কিছুটা অবাক হলেন, কিন্তু দ্রুতই তার মনে স্বস্তি ভর করল। কালার অনুপস্থিতি যেন তার জন্য একটা মুক্তির অনুভূতি নিয়ে এলো। সে মনে করলেন কালার সাথে থাকা অস্বস্তি আর নীরব চাপ থেকে তিনি মুক্তি পেয়েছেন। কয়েক রাত তিনি অপেক্ষাকৃত শান্তিতে ঘুমাতে পারলেন। কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী হল না। কালার উপস্থিতি না থাকলেও রফিকের মনে অপরাধবোধ আরও জেঁকে বসতে লাগল। তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছিল, যা তাকে ক্রমেই অসহায় করে তুলছিল। কিছুদিন পর এক সন্ধ্যায় যখন বাড়িতে অন্ধকার ছেয়ে আছে, রফিক শুনতে পেলেন একটি পরিচিত আওয়াজ। সেই নরম পায়ের শব্দ যা তিনি এতদিন শুনে আসছিলেন। তার বুক ধুকপুক করে উঠল। তিনি যখন দরজার দিকে তাকালেন, তখন দেখলেন কালা ফিরে এসেছে। কিন্তু এবার বেড়ালটির মধ্যে কিছু যেন ভয়ঙ্করভাবে বদলে গেছে। কালার গায়ের সাদা চিহ্নটি, যা আগে অনেকটা এলোমেলো ছাপের মতো ছিল, এখন তা স্পষ্ট আকার ধারণ করেছে। সেই চিহ্নটি অদ্ভুতভাবে একটি গিলে যাওয়া দেহের আকৃতি তৈরি করেছে। রফিকের মাথায় বজ্রপাতের মতো অনুভূতি হল। চিহ্নটি যেন তার নিজের অপরাধের প্রতীক হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। কালার সেই সাদা চিহ্ন দেখে রফিকের চোখ কপালে উঠল। তার মনে হল বেড়ালটি যেন বোঝাতে চাইছে, তোমার পাপ কেউ ভুলবে না। কালার আচরণও আগের চেয়ে আরও অস্বাভাবিক হয়ে উঠল। সে রফিকের থেকে দূরে থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টিতে যেন সবকিছু জানার বার্তা ছিল। তার চোখে এমন কিছু ছিল যা রফিককে প্রতিনিয়ত শীতল করে দিচ্ছিল।
বেড়ালটি এমনভাবে ঘরের কোণায় বসে থাকত যে মনে হতো সে রফিকের প্রতিটি কার্যকলাপের সাক্ষী। রফিক আতঙ্কিত হয়ে উঠলেন। তার মনে হতে লাগল এই বেড়ালটি কোনো সাধারণ প্রাণী নয়। কালা যেন তার অপরাধের প্রতিফল, তার অপরাধবোধের জীবন্ত রূপ। তার মাথায় একের পর এক অদ্ভুত চিন্তা এসে ভিড় জমাচ্ছিল। তার মনে হল এই বেড়ালটির মাধ্যমে তার লুকানো পাপ প্রকাশিত হবে। তিনি চেষ্টা করলেন কালাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু বেড়ালটি যেন তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ঠিক ফিরে আসত। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত কালার উপস্থিতি যেন তার মনের গভীর গোপনীকে উন্মোচনের হুমকি দিচ্ছিল। এই রহস্যময় এবং ভীতিকর পরিস্থিতির মধ্যে রফিকের মানসিক অবস্থা আরও জটিল হয়ে উঠল। কালা ফিরে আসার পর থেকে তার চারপাশের পরিবেশও যেন আরও অদ্ভুত এবং সাংকেতিক হয়ে উঠেছিল। বেড়ালটির চূড়ান্ত রহস্য রফিককে এমন এক জায়গায় নিয়ে এল যেখানে তিনি আর বাস্তব এবং কল্পনার পার্থক্য করতে পারছিলেন না। রফিকের জীবনে প্রতিটি মুহূর্ত এখন আতঙ্ক আর গোপন পাপের তীক্ষ্ণ ছায়ায় আচ্ছন্ন। দিনের আলোতে তার মুখ স্বাভাবিক দেখালেও গভীর রাতের নির্জনতায় তার মনের অস্থিরতা তাকে গ্রাস করে। তার চেয়ে বড় শত্রু যেন ছিল তার নিজের ঘরের ভেতর সেই বেড়াল, কালা। সে যেন কোনো দুঃস্বপ্নের অংশ, যেটি বাস্তবতার প্রতিটি স্তরে রফিকের সাথে জড়িয়ে রয়েছে। একদিন হঠাৎ করেই এলাকায় গুঞ্জন ছড়ায়। প্রতিবেশীদের মধ্যে একজন পুলিশে খবর দেয় যে নীলা দীর্ঘদিন ধরে অনুপস্থিত। সেই খবরে পুলিশের সন্দেহ দানা বাঁধে এবং তারা রফিকের বাড়িতে আসার সিদ্ধান্ত নেন। পুলিশ যখন বাড়িতে পৌঁছায় তখন রফিক প্রথমে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার কণ্ঠ ভারী হয়ে আসে, হাতের তালু ঘামে ভিজে ওঠে। পুলিশের এক অফিসার বলেন, আমরা জানতে পেরেছি আপনার স্ত্রী বহুদিন ধরে নিখোঁজ। আপনি আমাদের কিছু ব্যাখ্যা দিতে পারেন কি? রফিক চুপ থাকেন। তার মুখে কোনো উত্তর আসে না। ঠিক তখনই কালা এক কর্কশ চিৎকারে বাড়ির নীরবতা ভেঙে দেয়। সে এক দৃষ্টিতে তলঘরের সাওয়ার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু প্রকাশ করতে চাইছে। পুলিশের দৃষ্টি তলঘরের দিকে চলে যায়, আর অফিসারদের মনে হয় সেখানে কিছু লুকানো রয়েছে। তারা রফিককে জিজ্ঞেস করেন, এই তলঘরে আমরা কি তল্লাশি করতে পারি? রফিক ভয়ে কাঁপতে কাঁপতে চেষ্টা করেন অফিসারদের থামাতে, কিন্তু তার কথার মধ্যে সন্দেহের ছাপ স্পষ্ট ছিল। তারা সিদ্ধান্ত নেন তলঘরের দেয়াল ভেঙে দেখা হবে। যখন দেয়াল ভাঙা হয় তখন ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়াবহ দৃশ্য। নীলার মৃতদেহ সেখানে লুকিয়ে রাখা ছিল। তার পাশে বসে কালা যেন শান্ত দৃষ্টিতে সমস্ত সত্যের সাক্ষ্য দিচ্ছে। পুলিশের চোখে অবিশ্বাসের ছাপ ফুটে ওঠে। তারা রফিককে সরাসরি গ্রেপ্তার করেন। তবে ঠিক সেই মুহূর্তে যখন পুলিশের একজন অফিসার কালাকে ধরার চেষ্টা করেন, বেড়ালটি যেন হাওয়ায় মিশে যায়। কেউ তাকে আর দেখতে পায় না। রফিক ঘাট ঘুরিয়ে খুঁজতে থাকেন, কিন্তু কালার কোনো চিহ্ন নেই। তার মুখে প্রশ্ন জমে থাকে, কালা কি সত্যি তার কল্পনার ফল ছিল, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি? পুলিশের গাড়িতে বসে রফিকের মুখে নির্লিপ্ততা। তার অপরাধ স্বীকারের মাঝেও এক অজানা প্রশ্ন তাকে কুরে কুরে খেতে থাকে। তিনি বুঝতে পারেন তার জীবন আর মুক্তি পাবে না। কালা যেন তার পাপের অবিচ্ছেদ্য অংশ হয়ে চিরকাল তার মনে বাস করবে। কারাগারের নিস্তব্ধ দেয়াল আর লোহার গেট যেন রফিকের জীবনকে থামিয়ে দিয়েছে। চারপাশের থমথমে পরিবেশ তার মনের ভেতরের গভীর অন্ধকারকে আরও উন্মোচন করে। তার দৈনন্দিন জীবন এখন নিয়ন্ত্রিত, এক নির্দিষ্ট সময়ে ঘুম, খাওয়া এবং কাজ। কিন্তু এই কঠোর নিয়মাবলীর মধ্যে তার মনের অগোছালো চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে। প্রথম কয়েক সপ্তাহ রফিক দারুণভাবে ভেঙে পড়েছিলেন। নীলার মৃত্যু আর তার নিজের হাতের পাপ তাঁকে রাতে ঘুমাতে দিত না। ঘুমের মধ্যে বারবার তিনি দেখতেন কালার লালচে চোখ আর নীলার মুখ। তার মনে হতো যেন কালার চোখের মধ্য দিয়েই নীলা তাকে প্রশ্ন করছে, তুমি কেন আমার সাথে এটা করলে? এমন একদিন কারাগারের কোণায় বসে রফিক তার নিজের হাতে লেখা একটি পুরনো ডায়েরি খুঁজে বের করেন। সেই ডায়েরি ছিল তার আগের জীবনের একটি চিহ্ন। তিনি সেখানে লিখেছিলেন তার সুখী জীবনের ছোটখাটো মুহূর্তগুলো, নীলার প্রতি তার ভালোবাসা আর তার জীবনের স্বপ্ন। ডায়েরি পড়তে পড়তে তার চোখের কোণ ভিজে ওঠে। তিনি ভাবতে শুরু করলেন কিভাবে তার জীবন এমন অন্ধকারে ডুবে গেল।
তিনি উপলব্ধি করলেন যে তার নিজের অহংকার, রাগ আর অপ্রতিরোধ্য ইচ্ছাগুলোই তাকে এই জায়গায় নিয়ে এসেছে। প্রথমবারের মতো তিনি বুঝতে পারলেন তার পাপ কেবল নীলাকে কেড়ে নেয়নি, বরং তার নিজের আত্মাও ধ্বংস করেছে। কারাগারে থাকা এক বয়স্ক বন্দী, যিনি ধৈর্য আর শান্তির জন্য পরিচিত ছিলেন, একদিন রফিকের পাশে এসে বসলেন। তিনি বললেন, তোমার গল্পটা শুনেছি। তোমার পাপ বড় ছিল, কিন্তু যতদিন তুমি জীবিত আছো ততদিন সংশোধনের সুযোগ থাকে। তার এই কথাগুলো রফিকের মনের মধ্যে গভীরভাবে প্রথিত হল। তারপর থেকে রফিক ধীরে ধীরে নিজের ভুলগুলো মেনে নেওয়া শুরু করলেন। তিনি বুঝলেন শুধুমাত্র অনুশোচনা নয়, বরং তার জীবনকে অর্থপূর্ণ করে তোলার জন্য কিছু করা জরুরি। কারাগারে তিনি পড়াশোনা শুরু করলেন এবং অন্যান্য বন্দীদের কাছে নিজের গল্প শেয়ার করে তাঁদেরও জীবনের শিক্ষা নিতে উৎসাহ দিতে লাগলেন। অপরাধের শাস্তি ভোগ করতে গিয়ে রফিক বুঝতে পারলেন তার জীবনের সত্যিকার অর্থ ভালোবাসা, ধৈর্য এবং ক্ষমার মধ্যে লুকিয়ে আছে। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি তার জীবন আবার শুরু করার সুযোগ আসে, তাহলে তিনি নীলার প্রতি তার সমস্ত ভুলের প্রতিশোধ নেবেন, একটি সৎ এবং সঠিক জীবনযাপন করে। কারাগারে রফিকের এই পরিবর্তন তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। তার মনে একদিকে অপরাধের গভীর অনুশোচনা আর অন্যদিকে নতুন জীবনের আলোর আসার সূচনা ঘটে। রফিকের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো এতদিন শুধুমাত্র তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়েছে, কিন্তু নীলার গল্প, তার অনুভূতি, তার জীবনের ভাঙাগড়ার পরিপ্রেক্ষিতে তিনি কিভাবে সবকিছুকে দেখতেন। নীলা, যিনি এই সম্পর্কের কেন্দ্রবিন্দু ছিলেন, তার কণ্ঠস্বর এখানে শোনা যায়। নীলা নিজের জীবনের গল্প বলতে শুরু করেন এক সাধারণ ভালোবাসার গল্প থেকে। আমি আর রফিক, আমাদের জীবন খুব সাধারণ ছিল। ছোট ছোট সুখের মুহূর্তগুলো একসাথে ভাগ করতাম। ওর প্রকৃতি প্রেম আমাকে মুগ্ধ করেছিল। আমি মনে করেছিলাম এই মানুষটি আমার জীবনের ছায়া হয়ে থাকবে, সুরক্ষা দেবে, ভালোবাসবে। কিন্তু ভালোবাসার সম্পর্কেও ত্রুটি থাকে যদি দুই পক্ষ তা ঠিকমতো বোঝাপড়া না করে। নীলা স্বীকার করেন যে রফিকের মধ্যে ছোট ছোট পরিবর্তনগুলো প্রথমে তার নজর এড়িয়ে গিয়েছিল। প্রথম দিকে ওর রাগ দেখে আমি খুব ভয় পাইনি। ভেবেছিলাম কাজের চাপ হয়তো ওকে অতিরিক্ত ক্রুদ্ধ করছে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম ওর ভেতরে কি যেন পরিবর্তন হচ্ছে। ওর চোখের সেই নরম ভালোবাসার দৃষ্টি বদলে গিয়ে কঠোর হয়ে উঠেছিল। যখন কালা প্রথম বাড়িতে আসে, নীলা তার প্রতি স্নেহ দেখিয়েছিলেন। বেড়ালটিকে প্রথমবার দেখে আমি মায়ায় পড়ে গিয়েছিলাম। আহত, ক্ষুদ্র একটি প্রাণী যার সেবা করার মধ্যে আমি ভালোবাসার আরেকটি অর্থ খুঁজে পেয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি সেই প্রাণীটি আমাদের সম্পর্কের এমন একটি ধাঁধা হয়ে উঠবে। নীলা স্মরণ করেন সেই দিনটি যখন রফিকের ক্রোধ এক সীমা অতিক্রম করে। আমি ওকে থামানোর চেষ্টা করেছিলাম। আমি ভাবতাম আমার কথা শুনে ও শান্ত হবে, কিন্তু আমি ভুল বুঝেছিলাম। সেই মুহূর্তে ওর ক্রোধ আমাকে আর ওর ভালোবাসার ছায়া রাখেনি, বরং আমাকে দূরে ঠেলে দিয়েছিল। আমি অনুভব করেছিলাম আমরা একে অপরকে ক্রমেই হারিয়ে যাচ্ছি। নীলার জীবনের শেষ দিনটির স্মৃতিও এখানে উঠে আসে। আমি জানতাম না সেই দিনটি আমার জীবনের শেষ দিন হবে। আমি ওকে বোঝাতে চেয়েছিলাম ভালোবাসা সব সময় ক্ষমা করতে পারে, কিন্তু সেদিন আমার কণ্ঠ আর ওর কাছে পৌঁছায়নি। নীলার দৃষ্টিভঙ্গি থেকে গল্পটিকে নতুন করে দেখতে গেলে বোঝা যায় এই সম্পর্কের প্রতিটি বাঁক, প্রতিটি দ্বন্দ্ব এবং প্রতিটি সংঘাত কেবল রফিকের পাপ বা নীলার দুর্বলতাকে প্রকাশ করেনি। এটি ভালোবাসার এমন এক জটিল রূপকথা যেখানে দুঃখ, আশা আর অনুশোচনা একসঙ্গে মিশে গেছে। নীলা নিজের কণ্ঠে বলেন, আমার গল্প এখানেই শেষ নয়। আমি রফিককে ক্ষমা করেছি। ভালোবাসার অর্থ তো সেটাই, ভুল বোঝাবুঝির শেষে ক্ষমা।